আসনাত আব্দুল্লাহর মতো একজন সন্তান আমাদের, বা ওই যে সার্জিস আলম, আরে বাবা রে, এরা তো শেখ মুজিবের চেয়ে, জিয়াউর রহমানের চেয়ে অনেক নাম করা ব্যক্তি। এদের কথাই এই সরকার চলে, এটা বুঝা যাচ্ছে খুব ক্লিয়ার। কারা চালায় সরকার? কারা চালায় এই সরকার? পোলাপানে চালায়, নাবালক ছেলেপেলেরা, যারা এখানে উপদেষ্টা আছে 3 জন, আর খুব গভীর ভাবে আসিফ নজরুল সাহেব আছেন আইনমন্ত্রী, ইউনূস সাহেব এখানে বৈরাম খা। স্মরণ করছি শহীদ বরকত সালাম জব্বার সহ যারা সেদিন শহীদ হয়েছিলেন তাদেরকে। আপনি যে প্রশ্নটা করেছেন, আমি প্রতিদিন এই প্রশ্নের উত্তর, কোনো সময় জনসভায়, কোনো সময় এই যে টক শোতে, আর প্রতিদিন প্রায় 2-3টে ইউটিউবে, ইচ্ছা থাকুক আর না থাকুক, অনুরোধে হোক আর নিজের ইচ্ছায় হোক, আমাকে সেই প্রশ্নের উত্তরগুলো দিতে হচ্ছে, একই ধরনের উত্তর। কাজেই যারা এটা শুনবে, গতকাল যারা শুনেছে, তারা মনে করবে আমি বুঝি একই প্রশ্নের উত্তর একরকমই দিচ্ছি, কিন্তু এক অঙ্কের উত্তর তো 2 রকম হবে না। একটা ফর্মুলায় a + b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab + b স্কয়ার, এটা সব জায়গাতে একই রকমই বলতে হবে। সমাধান সূত্রে পৌঁছাতে না পারা পর্যন্ত আমি আপনাকে বলি, এইটা একটা এখন যেটা শুরু হয়েছে, আমি একটা টক শো 10 বছর আগে করেছিলাম 2014 সনে। আমি বলেছিলাম আওয়ামী লীগ একটি অভিশপ্ত রাজনৈতিক দল। খুব আমার অনেক বেশি ভাইরাল হয়েছে আমার এই টক শোটা। এখন আমি মনে মনে চিন্তা করছি, এখন বলা শুরু করব, বাংলাদেশ একটি অভিশপ্ত আন্দোলন। 52 সন থেকে বলেন, 52, 62, 64, 66, 69, 71 বলেন, আর 90 বলেন, আর আজকে 2024 বলেন, যেভাবে যা বলেন, আন্দোলনের দায়িত্ব, আন্দোলন জয় লাভের পরে দায়িত্ব যাদের হাতে তুলে দেওয়া হলো, যখন যারা দায়িত্ব নিয়েছেন তারা সঠিকভাবে পালন করতে পারেন নাই, যে কারণে মানুষ হতাশ হয়েছে। আজকের যে প্রেক্ষাপট, আমি নিজেই বলি, 5ই আগস্ট আমি নিজেই মনে করেছিলাম যে অন্তত রক্তের সাগর সৃষ্টি করার যে প্রেক্ষাপট, এটা বোধ হয় দূর হলো। 6ই আগস্ট, 7ই আগস্ট কোনো সরকার ছিল না। 8 আগস্ট বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ সন্তান নোবেল লরিয়েট জনাব ইউনূস সাহেবকে প্রদান করা হলো সরকারের প্রধান উপদেষ্টা। আমি মনে 10 জন প্রধানমন্ত্রীকে একত্র করলেও তার চেয়ে লম্বা হবেন। অন্তত উনি ক্ষমতায় আঁকড়ে থাকার চেষ্টা করবেন না, ক্ষমতার ময়ূর সিংহাসনই সব, এটা উনি মনে করবেন না। কিন্তু অরাজনৈতিক সরকারের ক্ষমতা আঁকড়ে ধরে থাকার কারণ কি? অরাজনৈতিক সরকারের ক্ষমতা আঁকড়ে ধরে থাকার কারণ কি? রাজনৈতিক ক্ষমতা আঁকড়ে সবাই ধরে, মার্শাল্লাহ তো অরাজনৈতিক সরকার থাকে, তারাও তো 3 বছর, 4 বছর, 5 বছর, 7 বছর নেয়। অরাজনৈতিক আর রাজনৈতিক, এইটা হইলো মানুষের ইচ্ছার প্রতিফলন। আমি ক্ষমতায় থাকবো, আমি ক্ষমতা আঁকড়ে থাকবো। ইউনূস সাহেবের সম্পর্কে আমার এই চিন্তাটা ছিল না, কিন্তু এখন যেন মনে হচ্ছে যে যারা ক্ষমতায় আছে তারা এট এনি কস্ট ক্ষমতাকে আঁকড়ে থাকতেই চায়, যে কোনো সুতায়। তাহলে কি আপনি এটা বিশ্বাস করেন যে ক্ষমতা আঁকড়ে ধরে রাখার জন্য কোনো পক্ষ নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে? নিশ্চিত, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। কোনো পক্ষ শুধু না, এটা পক্ষই বলবো, শুধু সরকার না, একটা গোষ্ঠী, একটা কালো শক্তি এই দেশে নির্বাচনকে তারা প্রলম্বিত করার চেষ্টা করছে, এবং সেটা যত দীর্ঘ হয়। বট গাছের চেয়ে কলা গাছকে যদি লম্বা করতে হয় তাও তারা করতে রাজি। বট গাছ মানে নির্বাচিত সরকার 5 বছর, কলা গাছ অনির্বাচিত সরকার, এটা 2 বছর হইতে পারে, কিন্তু তাকে আরো লম্বা করার চেষ্টা করা হচ্ছে। আমি এটা মনে করি এই সরকার চলছে না। এই সরকারের এখন একমাত্র চিন্তা হলো কিভাবে কূটকৌশল করে বিভিন্ন সুতায় ক্ষমতায় থাকা যায়। প্রধান উপদেষ্টা 2টি সম্ভাব্য নির্বাচনের সময়সূচি প্রকাশ করেছেন, যেটি হচ্ছে এই বছরের ডিসেম্বর কিংবা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এখনো তো আমরা দেখিনি যে সরকার সেই অবস্থান থেকে সরে এসেছে। দেখেন না, সরকার এমন কোনো ঘোষণা তো দেয়নি। এইটা কোনো সরকার, এটা কারা চালায়? কারা চালায়? এই সরকার কে চালায়? সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের চেয়েও পাওয়ারফুল যে বডি, সেই বডির নাম হইল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি, জাতীয় নাগরিক কমিটি। তারা হলো সরকারের চেয়েও অনেক পাওয়ারফুল। কিভাবে? যেমন অনেক সময় যেমন বউয়ের চেয়ে শালী অনেক বেশি প্রিয় হয়, ঠিক তেমনি সরকারে যারা আছে তাদের চেয়ে সরকারের কাছে ওরা বেশি প্রিয়, ওরা যা বলে তা হয়। আমি এটা দেখছি। আসনাত আব্দুল্লাহর মতো একজন সন্তান আমাদের, বা ওই যে সার্জিস আলম, আরে বাবা রে,
বসে যাবে, চাকরি দেওয়ার সময় বসে থাকে, চাকরি বদলি করার সময় বসে থাকে, এমনকি হসপিটালে কেবিন দেওয়ার সময় বসে থাকে। এরা হাসিনা এবং খুনিদের বিচার শেষ করা পর্যন্ত কোনো ইলেকশন হবে না। ইসলামী ছাত্র শিবির যে আন্দোলনটা করছে, এটার পিছনে কি জামাতের কোনো অনুমোদন আছে কি নাই? এই ধরনের একটা ডিসিপ্লিনড অর্গানাইজেশন, জামাত কিন্তু ক্যাডার ভিত্তিক, কাজে ইসলামী ছাত্র শিবির জামাতের অনুমোদন ছাড়া এই আন্দোলনটা করতে পারে না। আর ওই যে শেখ হাসিনা সহ সবার বিচার যদি শেষ করতে হয়, তাহলে এটা 20-25 বছর লাগবে। সেই 20-25 বছর পরে দেশের মানুষ একটা ইলেকশন দেখবে। এই কারণে আবারও ফিরছি আপনার কাছে। ডক্টর সিদ্দিকুর রহমান খান, যেমনটি অ্যাডভোকেট ফজলুর রহমান বলছিল যে সরকার চালাচ্ছে ছাত্ররা, আবার বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে এই সরকার জামায়াত সমর্থিত সরকার কিনা। আমরা অনৈক্য সংশয় ক্রমেই দেখছি যে তীব্র আকার ধারণ করছে, বাস্তবতা কি দেখেন? আপনি অনেকগুলো কথা বলেছিলেন যে আমরা আসলে বাংলাদেশের মানুষ, ওনার সাথে আমি সম্পূর্ণ একমত। বাংলাদেশের মানুষ 1971 সালের একটা রক্তাক্ত মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছিল, এবং এই স্বাধীনতার অন্যতম লক্ষ্য ছিল, মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য ছিল আমাদের একটি শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ রাষ্ট্র এবং একটা গণতান্ত্রিক সরকার। স্বাধীনতার পরপরই কিন্তু আমরা আশাহত হয়েছি। যার নেতৃত্ব দিয়েছিলেন স্বাধীনতা যুদ্ধে, তিনি আমাদের সংবিধানের 4th সংশোধনীর মধ্য দিয়ে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে তিনি গলা টিপিয়ে একরকমের হত্যা করেছিলেন। এরপরেও কিন্তু অনেক পথ আমাদের এই বাংলাদেশের মানুষ পাড়ি দিতে হয়েছে। স্বৈর শাসনের বিরুদ্ধে লড়াই সংগ্রাম, সামরিক মানে আন্দোলন, শাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম। 90-এ আমরা একটা অবস্থার মধ্যে এসেছিলাম এবং বাংলাদেশে একটা সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের মধ্য দিয়ে গণতান্ত্রিক অভিযাত্রা আবার নতুন করে শুরু হয়েছিল, এবং সেই গণতান্ত্রিক অভিযাত্রা আবার কিন্তু হোঁচট খেয়েছে। 2007 দেখলাম আমরা, 7-এর পর যারা মুক্তিযুদ্ধ, তারা এই স্বৈর শাসনকে বাংলাদেশ থেকে উৎখাত করেছে, এবং এই স্বৈর শাসনকে উৎখাত বাংলাদেশের ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা। যিনি গত 1.5 দশক আমাদের উপরে যে মানে একটা দানবীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন, তিনি শুধুমাত্র পদত্যাগে বাধ্য হননি, দেশ থেকে পালাতে বাধ্য হয়েছেন, তার পুরো সরকারকে নিয়ে যেতে হয়েছে। বাংলাদেশের মানুষ একটা নতুন স্বপ্ন দেখা শুরু করেছিল, নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখা শুরু করেছিল। কিন্তু আজকে এই 6 মাস পরে এসে আমরা এখানে বসে আলোচনা করছি যে বাংলাদেশে কি অনৈক্যের নির্বাচন কি সুদূর পরা হতো কিনা, এই বিষয় নিয়ে আলোচনা করছি। উনি যেটা বলেছিলেন আমরাও সেটি বলি, যে আসলে বাংলাদেশের মানুষের বারবার স্বপ্নভঙ্গ হয়েছে, আবারও আমরা স্বপ্নভঙ্গের দ্বার প্রান্তে এসে উপনীত হয়েছি কিনা।